একজন ঋণ গ্রহীতা ব্যাংক থেকে সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বলে টাস্ক ফোর্সের রয়েছে সুপারিশ। ব্যাংক থেকে যে লোনটা নিবে সেটা ক্যাপ করা হয়েছে সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা ব্যাংক থেকে আমরা লোন নিতে পারবো। এত কিছু করা হচ্ছে, তবুও মার্কেট এগুতে চাইলেও বারবার হোঁচট খাচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে অযাচিত হস্তক্ষেপ। শেয়ার কেনা বেচা শুরু করেছে, ভলিউম বাড়তেছে, ঠিক ওই সময় দেখা গেল নতুন নতুন কলই চলে আসতেছে, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। এই জিনিসটা আসলে সব সময়ই মার্কেটে এফেক্ট করে। বাই দ্য কোম্পানি, নট দ্য শেয়ার। বিনিয়োগ করুন কোম্পানি দেখে, শেয়ার দেখে নয়। ভালো একটা কোম্পানি এটা 3 বছর থেকে 5 বছরে ডাবল হয়ে যায় পিএস। সো আর্নিং যদি ডাবল হয় তাহলে কিন্তু তার প্রাইসটাও ডাবল হবে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। শেয়ার বাজারের উন্নয়ন নিয়ে তৎপর নীতি নির্ধারণী মহল, কিন্তু অতিরঞ্জিত কিছু কাজ বিনিয়োগকারীদের করছে আতঙ্কিত। তবে সপ্তাহের শুরুতে আতঙ্কের যে রেশ ছিল সেটি কেটেছে শেষের দিকে, তাই আবারও সম্ভাবনা দেখছেন বাজার সংশ্লিষ্টরা। পতনের আরেকটি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 34.8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,415 পয়েন্ট। লেনদেন 586 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 2,919 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 1,018 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 395 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 139টির, কমেছে 219টির এবং অপরিবর্তিত রয়েছে 37টির দর। ডিএসসির মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও রয়েছে পতনের ধারাবাহিক প্রভাব। সিএসসি সূচক CASPI 249 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,088 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 13 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 80 কোটি টাকা। এছাড়া 315 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 215টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। দেশের পোশাক খাতের রপ্তানি বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে একজন ঋণ গ্রহীতা ব্যাংক থেকে সর্বোচ্চ 1,000 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বলে টাস্ক ফোর্সের রয়েছে সুপারিশ। সব মিলিয়ে দেশের শেয়ার বাজার ও অর্থনীতির বিশ্লেষণ জানবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের রিসার্চ টিমের কাছে। প্রধান সূচক DACX 5,415 পয়েন্টে ক্লোজ হয়, যেটা বিগত সপ্তাহের থেকে 35 পয়েন্ট কম। মার্কেট গড়ে টার্নওভার ছিল 584 কোটি টাকা, যেটা বিগত সপ্তাহে ছিল 701 কোটি টাকা। আমরা যদি ওভারঅল মার্কেট নিয়ে একটু অ্যাসেস করি তাহলে দেখতে পাই লিকুইডিটি একটু ড্রাই ছিল, বা যে লিকুইডিটি ছিল সেটা ডিপ্লয় হয় নাই। এজন্য আমরা দুইটা নিউজ দেখতে পারি, সেটা হচ্ছে ডিএসসি পরিদর্শক দল 30টি কোম্পানির কারখানা বা প্ল্যান্ট বন্ধ পায় এবং মার্কেটে তদারকি বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা নিউজ এসেছে। সো ওভারঅল এটা মার্কেটে একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা যদি সিলেক্টেড টপ 5 শেয়ার দেখি তাহলে দেখতে পাবো জেনেক্স ইনফোসিস এবং নাভানা সিএনজি ছিল। আর যদি আমরা সিলেক্টেড টপ 5 লুজার কোম্পানি দেখি তাহলে দেখতে পাবো জাহিন স্পিন এবং বারাকা পাওয়ার, যারা 30টি বন্ধ কোম্পানির মধ্যে ছিল। আমরা যদি সিলেক্টেড টপ 10 শেয়ার যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সামিট অ্যালায়েন্স, ফারিস্ট নিটিং এবং টেকনোড্রাগ, এই 3টি নতুন সংযোজন ছিল এ সপ্তাহে। অ্যাজ ইউজুয়াল ওরিয়ন ইনফিউশন এবং খান ব্রাদার্স লিস্টে আছে। ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা যদি চিন্তা করি টপ 5 সেক্টর তাহলে আমরা দেখতে পাবো টেক্সটাইলে আমরা ফারিস্ট নিটিং এবং এনভারটেক্সকে দেখতে পাই। আমরা যদি ফার্মাসিউটিক্যালস দেখি আমরা দেখতে পাবো টেকনোড্রাগ এবং ওরিয়ন ইনফিউশন। আমরা যদি ব্যাংক সেক্টরে দেখি ব্র্যাক, সিটি এবং ইউসিবি ছিল, এবং আইটি সেক্টরের থেকে ছিল ISN লিমিটেড। এ সপ্তাহের কিছু নির্বাচিত নিউজের মধ্যে রয়েছে ইউর সাথে
বাংলাদেশ একটি বাণিজ্য চুক্তি করার চেষ্টা চালাচ্ছে, যেটা হয়তো 2028 সালে ইমপ্লিমেন্ট হবে। এটি নিঃসন্দেহে পজিটিভ নিউজ আরএনজির জন্য, যারা ইউরোপের মার্কেটে সাপ্লাই করে। আমাদের যারা লিস্টেড আরএনজি রয়েছে ইইউ মার্কেটকে কেটার করে, তাদের জন্য অবশ্যই এটা পজিটিভ নিউজ, বাট এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট হবে সামনে গিয়ে। বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে যৌথভাবে কাজ করছে। এই উদ্যোগটি নিশ্চিত করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের যখন অ্যাডিসি থেকে যখন গ্রাজুয়েট হব, তখন যাতে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে পণ্য শুল্কমুক্ত রপ্তানি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তারপরে নিউজটা হচ্ছে যে আমাদের বিএসসি যে আর্নিংসটা ছিল 2025 সালে, সেটা যদিও সম্পূর্ণ ফিসক্যাল ইয়ার 25 যদি আমরা কম্পেয়ার করি ফিসক্যাল ইয়ার 24-এর সাথে, তাহলে দেখতে পাবো যে স্টেট রেভিনিউ কিছু ডিক্লাইন করেছে, যদিও নেট প্রফিট বা ডাইরেক্ট ইপিএস যদি আমরা বলি সেটা ইনক্রিজ করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেটা বিএসসির জন্য, যেটা আমরা Q4 25-এ দেখেছি, লাস্ট যে কোয়ার্টারটা ছিল সেই কোয়ার্টারে সাধারণত তার রেভিনিউ 68% প্লাস ইনক্রিজ করেছে, এবং তার ইপিএস যেটা ছিল ডাইরেক্ট ইপিএস 2.43 টাইমস ইনক্রিজ করেছে। এটা মূলত এটা মূলত হওয়ার সম্ভাবনা হচ্ছে যে রিসেন্টলি যে পলিসিটা বাংলাদেশ টেলিকম রেগুলেটরি নিয়েছে, সেটা হচ্ছে যে 50% ব্যান্ডউইথ সাধারণত লোকালি সোর্স করতে হবে। সো সেটার একটা পজিটিভ বেনিফিট বিএসসি পাওয়া শুরু করেছে, যদিও আমরা মনে করি এখান থেকে আরও পুরোটা এখনও পায়নি, সামনে আরও পাবে। তারপরে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিসেকের যে একটা যৌথ কমিটি ছিল, তাদের যে পরামর্শ ছিল যে তা কোম্পানি তার মূলধন সংগ্রহ করার জন্য ব্যাংকের উপর যাতে অতি ডিপেন্ডেন্সি না হয়ে পড়ে, তাই তাদের ক্যাপড ব্যাংক থেকে যে লোনটা নেবে সেটা ক্যাপ করা হয়েছে। সর্বোচ্চ 1000 কোটি টাকা ব্যাংক থেকে আমরা লোন নিতে পারবো। আর যদি বেশি টাকা প্রয়োজন হয় তাহলে সেটা পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে হবে। সেটা হতে পারে যে কোনো বন্ডের মাধ্যমে, যেমন কর্পোরেট বন্ড হতে পারে, সুকুক হতে পারে, তার মাধ্যমে করে আমরা প্রত্যাশা করি যে মার্কেটের আরও স্পেশালি ক্যাপিটাল মার্কেটের জন্য আরও ক্যাপিটাল মার্কেটে ব্রিথ আসবে, মার্কেট ব্রিথ বাড়বে, অ্যাজ ওয়েল ব্যাংকের উপরে ডিপেন্ডেন্সি কমবে। সো ব্যাংকও একটা বেটার রুম পাবে, অ্যাজ ওয়েল ক্যাপিটাল মার্কেটও সাস্টেনেবল হবে। তারপরে রাষ্ট্রের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 30টা কোম্পানি নাম উল্লেখ করছে, যে কোম্পানিগুলো সাধারণত অপারেশন এখন বন্ধ হয়েছে বা কমপ্লিট শাটডাউন হয়েছে। সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে যদি আমরা কয়েকটা দেখি তাহলে দেখবো যে অ্যাপোলো ইস্পাত রয়েছে, ফ্যামিলিটেক্স রয়েছে, বারাকা পাওয়ার রয়েছে। সাধারণত এগুলো বিনিয়োগকারীকে সচেতন করার জন্য। দর্শক, বিনিয়োগকারীদের সচেতন করার জন্য উৎপাদন বন্ধ রয়েছে এমন 30 কোম্পানির তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যার মধ্যে অ্যাপোলো ইস্পাত, আরামিড সিমেন্ট, আজিজ পাইপস অন্যতম। এছাড়া বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারাল্ড ওয়েল, ফ্যামিলিটেক্স, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে বিনিয়োগকারীদের করছে বঞ্চিত। বন্ধ থাকা কোম্পানির মধ্যে আরও রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কন্ডেন্স মিল্ক, মেঘনা পিইটি, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লদিংস, নর্দার্ন জুট। এছাড়া নুরানি ডাইং, প্রাইম টেক্সটাইল, RSRM, রিজেন টেক্সটাইল, সুরিত ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক্স, তুংহাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং, শ্যাম্পুর সুগার, উসমানিয়া গ্লাস শিট, হামিদ ফেব্রিক্স এবং রহিমা ফুড অন্যতম। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নীতি নির্ধারণী মহল নানা পদক্ষেপ নিচ্ছে। ব্যাংকিং সেক্টর সহ অর্থনীতির বিভিন্ন খাত ঘুরেও দাঁড়াচ্ছে, কিন্তু ব্যতিক্রম দেশের ক্যাপিটাল মার্কেট। এত কিছু করা হচ্ছে, তবুও মার্কেট এগুতে চাইলেও বারবার হোঁচট খাচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে অযাচিত হস্তক্ষেপ। মার্কেট দীর্ঘ মন্দার পরে যখন উঠতেছিল, তার জন্য সরকারের তরফ থেকে বা রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে যা করা হয়েছিল ভালো। মার্কেটের ভিতরে লোকজনের মধ্যে আস্থা ফিরে আসতেছিল। সেই যখন আস্থা ফিরে আসতেছিল, যখন মানুষ মাত্র তাদের রেখে দেওয়া ফান্ডকে, পুঁজিকে ইনভেস্ট করা শুরু করেছে, শেয়ার কেনা বেচা শুরু করেছে, ভলিউম বাড়তেছে, ঠিক ওই সময় দেখা গেল
নতুন নতুন কলই চলে আসতেছে, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। এই জিনিসটা আসলে সব সময়ই কিন্তু মার্কেটে এফেক্ট করে। হঠাৎ করে চিঠি আসলো ট্যাক্সের বিষয়টা, ঠিক এই সময় ট্যাক্সের বিষয়টা না দিলেও তো চলতো। মার্কেটটাকে একটু ধীরে সুস্থে দাঁড়াতে দেন। তারা ট্যাক্স দিবে না এমন কথা তো কেউ বলে নাই, তাহলে কেন ট্যাক্সের চিঠিটা এই সময় দেওয়ার দরকার ছিল? যারা করেন, উইথ অল মাই ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান রেখে বলছি আমি তাদের প্রতি, টাইমিংটা ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপিটাল মার্কেটের যে কোনো কিছু ইনকোয়ারি, যে কোনো কিছু খতিয়ে দেখার বিষয়টাকে একটু মাথায় নিয়ে, এই মার্কেটটা অত সেন্সিটিভ, একটু মাথায় নিয়ে কাজটা করতে হবে। তা না করলে কিন্তু একটা ব্যত্যয় ঘটে, ছেদ ঘটে। যেমন দেখেন, সেই 1300-1400 কোটি টাকার থেকে আবার 300-350 কোটিতে চলে আসছে। তো এটা তো আমরা আশা করি নাই। মার্কেটটাকে 6টা মাস 1টা বছর দাঁড়াতে দেন, মার্কেট তো অলরেডি তলায় আছে, এইখানে তো মার্কেট থাকার কথা না। আমাদের দেশের বর্তমান যে অবস্থান, ফরেন এক্সচেঞ্জ বলেন, ব্যাংকিং সেক্টরটাও আস্তে 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 করে দাঁড়াচ্ছে নেতৃত্বের সফলতার কারণে। বাংলাদেশ ব্যাংক প্রপার স্টেপগুলো নিচ্ছেন, কোনো ব্যাংকে তারা যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে, কাস্টমারের যাতে ক্ষতি না হয় লক্ষ্য রেখে তারা কাজ করতেছেন। তো সবাই মিলে তো ভালো কাজ করতেছেন। তারপর ক্যাপিটাল মার্কেটে কেন এই খারাপ অবস্থা? এই একটাই কারণ, অসময়ে অযাচিত হস্তক্ষেপ। এটাকে যে কোনো মূল্য বন্ধ করতে হবে। ইউ হ্যাভ টু স্টপ ইট। অর্থনীতিটা মানে এটা চিঠি দিয়ে জানার দরকারটা কি আছে? এটা তো দিবেই তারা, এটা তো আইন করা হয়ে গেছে অলরেডি। বছরের শেষে যখন রিটার্ন জমা দেওয়া হয়, তখন তো রিটার্নটা যাচ্ছে এসএসসির কাছে, রিটার্নটা যাচ্ছে এনবিআর এর কাছে। তখন যদি ট্যাক্সেবল হয় সে দিবে। এটা একদম চিঠি দিয়ে ডাকডোল পিটে পত্রপত্রিকা ছাপাই দেওয়াটা কি দরকারটা পড়ছে? ক্যাপিটাল মার্কেট সেন্সিটিভ জায়গা, এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। দর্শক, 5টি ব্যাংক এবং 20টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে মার্জারের আওতায় আনা হচ্ছে। এতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার দরে এতটাই নেতিবাচক প্রভাব পড়েছে যে বিনিয়োগ করা সব পুঁজি শেষ হয়ে গিয়েছে। অথচ ব্যাংক বা নন ব্যাংক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে তাদেরই পরিচালনা পর্ষদ। সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছেন বিনা অপরাধের শাস্তি। তাই বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি চিন্তা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা বিনিয়োগকারী, যে কোম্পানিগুলো লিস্টেড হয়েছে, তাদেরকে যে অবস্থানে রাখা হচ্ছে, তাদেরকে যে পজিশনে রাখা হচ্ছে, আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? এই যে বলেন 10 টাকার শেয়ার 2 টাকা নেমে আসছে, 2.5 টাকা নেমে আসছে, এটা তো হওয়া উচিত ছিল না। এটা কি হওয়া উচিত ছিল এভাবে? এটা তো হওয়া উচিত ছিল না। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু ওই শেয়ার হোল্ডারই হলো, অর্থাৎ শেয়ার মার্কেটে হলো। যারা স্পন্সর, যারা কোম্পানিটাকে চালিয়েছেন, যাদের কারণে আজকে কোম্পানি এনপিএল রেশিও 70, 80, 90, 98 হয়ে গেছে, তারা তো মূলত দায়ী এটার জন্য। এবং তাদের চেয়ে বেশি দায়ী হচ্ছে মার্কেট আমাদেরকে। যেখানে তারা লোনটা দিয়েছে সেই লোনটা ব্যাড লোনে পরিণত হয়ে গেছে, সেই লোনটা রিকভার হয়নি বলেই তো এনপিএল রেশিওটা বেড়েছে। নন পারফর্মিং লোন যে বেড়েছে, রেশিওটা বাড়লো তো ওই কারণে, কারণ তারা রিকভারি করতে পারছে না, নাজুক অবস্থা পৌঁছে গেছে। এবং ব্যাংকিং সেক্টরের তো অত্যন্ত খারাপ অবস্থা, কোনো সন্দেহ নাই। সেটাকে রিকভার করার জন্য 5টা ব্যাংকে মার্জ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফাইন্যান্স সেক্টরে এনবিএফআইগুলোকে মার্জ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে বিনিয়োগকারীদের জন্য চিন্তা করা উচিত, কারণ এই বিনিয়োগকারীরা খুবই দুরবস্থায় পড়ে গেছে। তাদের পুঁজি তো নাই এখন, তো তারা তো মানে পয়েন্ট অফ নো রিটার্ন, এই জায়গা থেকে ফেরত যাওয়ারও কোনো জায়গা নেই তাদের। এখানে তাদেরকে অবশ্যই ব্যবস্থাপনা নিয়ে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সামনে আসছে নির্বাচন, দেশের অর্থনীতির সূচকগুলো রয়েছে ইতিবাচক। যদি আতঙ্ক আর গুজবের কবলে না পড়ে, তাহলে আগামী শেয়ার বাজার যাবে বহুদূর বলছেন বিশ্লেষকরা। এর মেইন একটা কারণটা হচ্ছে যে উই আর হ্যাভিং গোয়িং টু হ্যাভ এ ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, যার ফলে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে আমরা পাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক যে সিনারিওটা গত 1 বছর ধরে এটার একটা রিকভারি পাথে আছে, এবং এখন সেটা অনেকটাই টেকসই পর্যায়ে চলে এসেছে। আমাদের এফএক্স রিজার্ভ কন্টিনিউয়াসলি পজিটিভলি বিল্ড আপ হচ্ছে, এবং government is also buying from the market. So year এন্ডে তাদের টার্গেট, আমি যতটুকু শুনেছি, যে 30 বিলিয়ন রিজার্ভে
তারা ইয়ারের বছরটা শেষ করতে চান। সো সেটা আমাদের দেশকে একটা স্ট্রং ফুটিং এর মধ্যে নিয়ে যাবে। এছাড়াও ট্রেজারি বিল বন্ডের রেট কমে যাচ্ছে, এখন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। এইটা ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রেটটা সেটাকেও প্রভাবান্বিত করবে। দেখা যাবে যে অচিরে 2-1 মাসের মধ্যে সবগুলো ব্যাংক, বড় বড় ব্যাংকগুলো যেগুলো স্ট্রং ব্যাংক, তারা তাদের ডিপোজিট রেটগুলো 10-এর নিচে নামিয়ে নিয়ে আসছে। সো মার্কেটের ডিপোজিট রেট সিনারিওটা যদি 8-10-এ চলে আসে, তখন দেখা যাবে যে স্টক মার্কেট একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে অনেকে এক্সপ্লোর করছেন। এবং এতদিন যে মুভমেন্টটা ছিল যে সবাই স্টক মার্কেট থেকে টাকা ভাঙিয়ে সেটা ট্রেজারি বন্ডে নিয়ে গেছেন, ফিক্সড ডিপোজিটে নিয়ে গেছেন, সঞ্চয়পত্রে নিয়ে গেছেন, সেই ট্রেন্ডটা একটা রিভার্স হওয়ার সুযোগ সামনে আসছে বলে আমি মনে করি। আর রিসেন্ট মান্থে আমি দেখলাম যে এনবিআর এর ট্যাক্স কালেকশন সেখানে অ্যাবাউট 20% মতো গ্রোথ হয়েছে। ট্যাক্স ভ্যাট এগুলো তো বিজনেসের অ্যাক্টিভিটির একটা প্রতিফলন সেখানে আমরা দেখতে পাই। সো বিজনেস ইজ গ্রোয়িং, অফকোর্স, না হলে তো এই কালেকশন, এই গ্রোথটা তো হতো না। সো ওটাও একটা পজিটিভ ইন্ডিকেটর যে ইকোনমিটা ধীরে ধীরে একটা বেটার হচ্ছে, এবং ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আমাদের ইকোনমিটা বেটার পারফর্ম করবে বলে অনেকে প্রেডিক্ট করছেন। দর্শক, 2010 সালের শেয়ার বাজার ধসে ভালো মৌলভিত্তির দর কমলেও পরবর্তীতে সেগুলো আবারও ঘুরে দাঁড়ায়, কিন্তু দুর্বল কোম্পানিগুলো পড়ে থাকে আরও তলানিতে। যেসব কোম্পানির ইপিএস এর ধারাবাহিক গ্রোথ রয়েছে সেগুলোর দরও হয়েছে দ্বিগুণ। তাই যেগুলোর গভর্নেন্স ভালো এবং ধারাবাহিক উন্নতি রয়েছে সেগুলোকে ক্ষতির সম্ভাবনা একেবারে কম বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি মেরিট দেখে যদি কেউ ইনভেস্ট করেন এবং একটা কোম্পানিতে স্টকে ইনভেস্ট করা থেকে যদি একটা বিজনেসে ইনভেস্ট করার মতো করে যদি চিন্তা করেন, ভাবেন, এবং সেই অ্যাসেসমেন্টটা, গ্রাউন্ড ওয়ার্কটা যদি করেন, তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। দেখা যায় যে একটা কোম্পানির ইপিএসটা যদি গ্রো করে, একটা ভালো একটা কোম্পানি, এটা 3 বছর থেকে 5 বছরে ডাবল হয়ে যায় ইপিএস। সো আর্নিং যদি ডাবল হয় তাহলে কিন্তু তার প্রাইসটাও ডাবল হবে, সেটা 3 বছরে হোক, 5 বছরে হোক, বা 7 বছরে হোক। সো গ্রোয়িং একটা কোম্পানিতে যদি থাকা যায়, যেটা গভর্নেন্স লেভেলটা এটা বেটার রিলায়েবল, তাহলে সেখানে লসের সম্ভাবনাটা কমে যায়। ইভেন 2010-এর পিকেও ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতে যারা ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন নাই। হ্যাঁ, এবং অনেকগুলো কোম্পানি সেই 2010-এর যে পিকের প্রাইস ছিল সেখান থেকেও কিন্তু অনেক বেড়ে গেছে। প্রকারান্তরে দেখা যায় যে কিছু অনেকগুলো কোম্পানি যেগুলো 100 টাকার জিনিস হয়তো বা 10 টাকা, হ্যাঁ, 10 টাকা থেকে এখন 2 টাকাও হয়ে যাচ্ছে কিছু কিছু। হ্যাঁ, উই আর হ্যাভিং পেনি স্টকস ইন দ্য মার্কেট। সো এই সিনারিওটা আগে ছিল না। এখন গভর্নেন্স ইমপ্রুভ করছে ধীরে ধীরে, এসএসসি ইজ বিকামিং টাফার ফর দ্য রং ডুয়ার্স। সো মানুষ ভালো স্টকসের দিকেও কিন্তু আগ্রহ বাড়াচ্ছে। এবং এই যে রিসেন্ট 1000 পয়েন্টের যে র্যালিটা হলো, সেখানে অনেকগুলো ভালো কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। আগেকার যে র্যালিগুলো আপনি যদি খেয়াল করেন, গত 2-4 বছরের আগে প্রথমে হচ্ছে স্পেকুলেটিভ স্টকস গুলা দিয়ে মার্কেটে একটা র্যালি হতো, এবং পরে এগুলো লার্জ ক্যাপের দিকে ধীরে ধীরে মুভ করতো। কিন্তু এবারে লার্জ ক্যাপ এবং গুড ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলো সেগুলোই কিন্তু র্যালিতে লিড দিয়েছিল। সো এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আমার কাছে মনে হয়। এবং রাইট স্টকে যদি ইনভেস্টেড থাকা যায়, আমার মনে হয় যে সেখানে প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি ক্ষণিকের জন্য লসও হয়ে যায়, সেটা রিকভারির সুযোগটা বেশি থাকবে। বাই দ্য কোম্পানি, নট দ্য শেয়ার। বিনিয়োগ করুন কোম্পানি দেখে, শেয়ার দেখে নয়। কারা কোম্পানি পরিচালনা করছে কিংবা কোম্পানির গ্রোথ কেমন হচ্ছে, বিনিয়োগের আগে এই তথ্যগুলো জানা জরুরি। দর্শক, বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করণীয় কি সে বিষয়ে বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে বিনিয়োগ পরামর্শ জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। সেকেন্ডারি মার্কেটে যারা ট্রেড করতে আসেন, তারা এখন তো বলবো অনেকে সিজন হয়ে গেছেন, কিন্তু সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তা নেওয়া উচিত, ভালো শেয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। এখনও গত কিছুদিন আমরা লক্ষ্য করেছি তারা ওই আরেকজনের কাছ থেকে শুনে শেয়ার কিনেন। এই শুনে শেয়ার কেনাটা বন্ধ করতে হবে। এই জন্য আমার একটা স্লোগান আছে, আমি বলেছি, বাই দ্য কোম্পানি, নট দ্য শেয়ারস। কোম্পানি কিনেন, শেয়ার কিনেন না। কোম্পানি দেখেন সেই কোম্পানি ভালো পারফর্ম করছে কিনা, সেই কোম্পানির এনএভি কত, সেই কোম্পানির আর্নিং পার শেয়ার কত, সেই কোম্পানির ফান্ডামেন্টালি
কোম্পানিটা কিরকম দাঁড়িয়ে আছে, ভালো চলছে কিনা, কোম্পানিটাকে জেনে শুনে সেখানে ইনভেস্ট করেন। ভয় পাওয়ার কিছু নেই। ডিভিডেন্ড উপরে বিশ্বাস করে ভরসা রেখে যদি আপনি শেয়ার কিনেন, সেই শেয়ারে কোনোদিন লস হবে না। কিন্তু আপনি যদি শুধু ক্যাপিটাল গেইন কথা চিন্তা করে আরেকজন শেয়ার কিনতে বলেছে, আপনি কিনে ফেললেন, তাহলে তো সেখানে কিছু লস হবেই। আর সেই লসটাই কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীরা প্রতি বছর প্রতিবারই পড়ে। তো আমি তাদেরকে সবাইকে এই জন্য বলি, একটু দেখে শুনে শেয়ার কিনতে হবে। বাই দ্য কোম্পানি, নট দ্য শেয়ারস, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্লোগান, অ্যান্ড দ্যাট শুড বি দ্য স্লোগান ইন দ্য ক্যাপিটাল মার্কেট। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। এশিয়ায় ভালো অবস্থা থাকলেও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে হয়েছে পতন। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক 0.42% কমে দাঁড়িয়েছে 45,947 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.41% কমে দাঁড়িয়েছে 6,605 পয়েন্ট। যুক্তরাষ্ট্রের মতো অনেকটা মন্দায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.15% কমে দাঁড়িয়েছে 9,214 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.59% কমে দাঁড়িয়েছে 23,535 পয়েন্ট। দর্শক, ভারতের শেয়ার বাজারে ব্যাপক পতন হলেও পাকিস্তানের সূচক ছুঁয়েছে 1,60,000 পয়েন্টে। এছাড়া এশিয়ার অন্যান্য শেয়ার বাজারের মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 0.99% বেড়ে দাঁড়িয়েছে 45,755 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.57% বেড়ে দাঁড়িয়েছে 3,853 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 2.16% কমে দাঁড়িয়েছে 81,160 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.96% বেড়ে দাঁড়িয়েছে 1,60,387 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।